প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় কতটা ফলপ্রসূ হলো সংসদের প্রথম অধিবেশন। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন সংসদ সদস্য। প্রথমেই আমার বায়ে আছেন জনাব আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য খুলনা ৪ আসন এবং তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, এবং এর পরপরই আছেন ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি কুড়িগ্রাম ২ ও যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত এই আলোচনায়। ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বহু কাঙ্ক্ষিত যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের প্রথম অধিবেশন শেষ হয়ে গেছে, পরবর্তীতে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। তো প্রথম অধিবেশন ঘিরে অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা হয়েছে, আবার অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়েও এখানে আলোচনা হয়েছে বলে বলা হচ্ছে, অনেক বিতর্ক হয়েছে। মোটা দাগে যদি আমরা বলি যে 25 দিনের এই অধিবেশনে 133টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে এবং শেষ দিনে 2টি বিল সহ মোট 94টি বিল পাশ হয়েছে। যদিও ল্যাপস হয়ে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে তুমুল বিতর্ক হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই অধ্যাদেশগুলো আরও যুগোপযোগী করে সেটি বিল আকারে তোলা হবে। আপনার কাছে যদি প্রথমেই জানতে চাই যে এই সংসদ অধিবেশনের প্রথম অধিবেশন আসলে এর অর্জনটা কি? যদিও এটা অনেক বড় আলোচনা, মোটা দাগে কি মনে হয় প্রথম অধিবেশনের অর্জন কি আসলে? জি, ধন্যবাদ যারা আমাদেরকে দেখতেছেন এবং সামনে দেখবেন, এবং বিশেষ করে আমার অঞ্চল কুড়িগ্রাম ২ অঞ্চলের মানুষের আমি থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। পুরো ফুল পার্লামেন্টের সেশনগুলোকে আপনি দুইভাবে দেখতে পারেন মোটা দাগে ফ্রেম করে দেখলে। একটা হচ্ছে গুড সাইড আমার দৃষ্টিকোণ, আর কিছু জিনিস আমার কাছে মনে হচ্ছে ব্যাড সাইড বলেন, বা আমার হতাশার জায়গা বলতে পারেন, বা প্রত্যাশা পূরণ হয়নি এরকম জায়গা বলতে পারেন। পজিটিভ দিয়েই শুরু করি। পজিটিভ যদি বলি, এই আমাদের লাস্ট যে স্পিচটা ছিল আমাদের পার্লামেন্টের পজিশন এবং অপোজিশন লিডারের, তাদের রেসপেক্ট বোধের জায়গাটা ইজ ফ্যাসিনেটিং। যে পার্লামেন্ট ইন্ডিং বলছে না, শেষ ভালো যার সব ভালো তার, অ্যান্ড দ্যাট ইজ দ্য কনক্লুডিং রিমার্কস ওয়াজ ফ্যান্টাস্টিক। রেসপেক্টফুল, একে অপরের প্রতি যে রেসপেক্ট করা যায়। এবং আমাদের স্পিকার একটা শব্দ বলেছেন যে বোথ হাউস লিডার অ্যান্ড অপোজিশন লিডার সম্পর্কে তার রিমার্কটা খুবই ইফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। এবং উনি বলছেন যে বিরোধী দলের রোলটা ছিল প্রোডাক্টিভ অ্যান্ড ইফেক্টিভ রোল। দিস ওয়ার্ড ইজ ভেরি গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের ইতিহাসে সবসময় ক্যাচাল কাইজা করেই কিন্তু সংসদ থেকে ওয়াকআউট হয়ে গিয়েছে। টিজিং তো হাই লেভেলের হয়েছে। সংসদের ব্যাপারে যে একটা সৌন্দর্যবোধ, সংসদে দেখার আগ্রহ, এবং মানুষ ক্রিকেট খেলা যেরকম করে লাইন ধরে দেখতো টিভিতে, সবাই এরকম সংসদে তারা দেখা শুরু করেছে। এবং সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবার ভিতরে একটা আগ্রহ জন্মেছে তার এলাকা সম্পর্কে সেই জন্য একটু বলে, বা তার এলাকার ডেভেলপমেন্টটা জরুরি। এই জিনিসটা আমার কাছে পজিটিভ 2 নাম্বার। 3 নাম্বার হলো যে এই পার্লামেন্ট একটি ইউনিক ইন এ সেন্স ফ্যাসিস্ট মুক্ত একটা পার্লামেন্ট, যার বাংলাদেশকে স্ট্রাকচারালি 17 বছরে 50 বছর পিছিয়ে দিয়েছিল। এই দেশের ইকোনমি বলেন, প্রায় আমরা দেখলাম কত লক্ষ, 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে। খুন গুণ এমন কিছু কারণ আমরা এমন কিছু লোককে পেয়েছি যারা আসলে কবরস্থ হয়ে যাওয়ার কথা এই জেলখানার ভিতরে ফাঁসির মঞ্চ থেকে এসেছেন। তো এইরকম একটি ইউনিক পার্লামেন্ট, যেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব যাই বলেন, পরবর্তীতে তাদের রক্তের বিনিময়ে এসেছে। এবং সবাই এই জিনিসটাকে অ্যাড্রেস করেছে যে জুলাই আমাদেরকে এই সংসদে নিয়ে এসেছে, না হলে কিন্তু কেউ আমরা আসতে পারতাম না। এখন হতাশার জায়গাটা হলো যে জুলাই অ্যাসপেক্টের ভিত্তিতে, বা অ্যাসপিরেশন, আমাদেরকে অনেকে বলে যে আমরা জুলাইকে চেতনা না ধারণ করতে চাই। এই ধারণের জায়গা থেকেও যদি বলেন, সবচেয়ে প্রথম যেটা হতাশা যায় সেটা হচ্ছে যে এমন একটা লোকরে আমরা স্পিচ দিতে দিয়েছি পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসাবে, যে লোকটা হচ্ছে ফ্যাসিস্টের একটা সিম্বল, যার মাধ্যমে শত শত খুন গুম, হত্যায়, ব্যাং লুট। ইভেন আমাদের নাহিদ ইসলাম চমৎকার করে বলেছেন যে বেগম জিয়াকেও এই অন্যায়ভাবে শাস্তির পিছনে যে লোকটা কাজ করে নিয়েছেন এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। আনফর্চুনেটলি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, হোয়াট আর দ্য রিজনস, কেন তাকে স্টিল নাও রাখা হয়েছে এবং তার দ্বারায় স্পিচ দিয়েছেন। কেন রাখা হয়েছে তার একটা ব্যাখ্যা তো দিবেই, নানা রকম ব্যাখ্যা থাকবে। কনস্টিটিউশনাল ক্রাইসিস, এখন তার কনস্টিটিউশনাল ক্রাইসিস না। ইভেন আমাদের স্পিকার ছিল না, স্পিকার হ্যান্ডওভার করেনি পাওয়ার। আমরা অধ্যাপক মোশাররফ আমাদের স্যারকে নিয়ে আমরা এসে প্রথম অধিবেশনে সভাপতি করে স্পিকার নিয়ন্ত্রণ করলাম, স্পিকার নির্বাচন করলাম।
তো ইট ওয়াজ এ সিস্টেম, ইউ ক্যান ডু দ্যাট। তাহলে একটা লোকের পুরো সেশন চলে গেল, 2 মাস চলে গেল, আমরা প্রায় 23টা বা 25টা ডেজ আমরা কাজ করলাম। আমরা কিন্তু ইজিলি চাইলে করতে পারতাম, কারণ এটার ব্যাখ্যা নাই। এটার ব্যাখ্যা নানা রকম স্পেকুলেশন আছে যে কেন তাকে রাখা হচ্ছে, হোয়াট আর দ্য ইস্যুস। অনেকে বলে যে শেখ হাসিনা রায়টাকে দিয়ে ঝুলে পার্ডন করানো হতে পারে, স্পেকুলেশন। কেউ বলবে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় এই সময়টা পারলে ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের সময়টাতে বিএনপি নির্বাচিত প্রেসিডেন্টকে রাখা হবে, তাই ওখানে রাখা হচ্ছে। না না না, কারণ গুঞ্জন, আপনি এই জিনিসটা কেন রেখে দিয়েছেন তার কোনো ব্যাখ্যা এক্স্যাক্টলি নাই। 2 নম্বর যেটা, মানে জুলাই স্পিরিট বলেন, চেতনা বলেন, আমরা ধারণ করে জুলাই অক্ষরে অক্ষরে পালন করার কথা বলেও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেগুলো বললেন, ইট ওয়াজ নিডেড, মাস নিডেড। কারণ এই ফুল পার্লামেন্টটা, এটার ইস্যুটা ছিল যে আমরা গিয়ে বাংলাদেশকে আর আগের স্টাইলে দেখতে চাই না। এবং আগের স্টাইলে দেখতে চাই না মানে কি, আগের যে সিস্টেমের কারণে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রাতিষ্ঠানিকভাবে মানুষকে ডিপ্রেশনের শিকার করা হয়েছে, জাস্টিস সিস্টেম দিয়ে, আপনার পুলিশি সিস্টেম দিয়ে, আপনার মানবাধিকার হরণ করে, আপনি নির্বাচন করবেন, আপনি ইচ্ছামতো ভোট ডাকাতি করে নিয়ে বলবে যে ভোট খুব সুস্থ হয়েছে, 98% 80% করে কাউন্টিং হয়েছে। এইরকম যে সিস্টেমগুলোকে দিয়ে দুর্নীতি দমন কমিশন, যেটা আমাদের সবচেয়ে বিগেস্ট প্রবলেম বাংলাদেশে, যে আমরা অর্থনীতি সুযোগ পাইলে তসরুপ করে ফেলি। আমরা যেই যাই এখানে গিয়ে, কারণটা হচ্ছে আমাকে অ্যাকাউন্টেবল তো কেউ করে না ভাই। মামলা সেই সরকারটি চেঞ্জ হয়ে যাবে, দুর্নীতির মামলা হচ্ছে, আমরা ক্ষমতায় আসলে আমার মামলা খালাস হয়ে যাবে, তখন আমরা আবার ফ্রেশ হয়ে যাই। তার মানে আমরা এত ফ্রেশ তো না রে ভাই, কিছু না কিছু লোক দুর্নীতি করছে। নাহিদ ইসলাম রাইটলি পয়েন্ট আউট করছে যে 2001 থেকে 6 পর্যন্ত আপনি করেন নাই, আপনার যারা করছে তার ব্যাপারে কি আপনি অ্যাকশন নেবেন? তাহলে ফুল একটা ফেজ, আপনি ইন্টারিমকেও ধরেন, যদি আপনি খুবই সৎ হইতে চান, অ্যাকাউন্টেবল করতে চান রাষ্ট্রকে, তাহলে আপনি স্বাধীন একটা দুর্নীতি দমন কমিশন গঠন করে দিয়ে দেন না রে ভাই। যারা দুর্নীতি করছে, অভিযোগ আর ব্লেম গেমের রাজনীতি না, যে সমন্বয়করা করেছে, তোমাদের সরকার করেছে, অমুকরা করেছে। Let us speak to the factual. So এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে হতাশার জায়গা, যে রাষ্ট্র গঠনের যে সুযোগটা ছিল সেই সুযোগটা ক্ষতিগ্রস্ত করেছে। এবং লাস্ট শেষ করে যে কথাটা দিয়ে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তার স্পিচে যে কথাটা বলেছেন, ইফ ইট ইজ ট্রু ইন হিজ মাইন্ড, তাহলে বিএনপি রিয়েলি মানুষের সাথে জুলাই সনদ নিয়ে প্রতারণা করেছে, যে আমরা সব কিছু রাজি হয়েছি খালি ইলেকশনের জন্য। যদি এটা যদি হয়ে থাকে, তাহলে আই এম সরি, বিএনপিকে যেভাবে মানুষ মূল্যায়ন করতো, আমরা সবাই মিলে মনে করতাম যে বাংলাদেশে তারা একটা রাষ্ট্র পুনর্গঠনের ভূমিকা রাখবে, আই এম সরি, তাহলে আসলে তারা বাংলাদেশের সাথে একটা মধুর ছলনা করেছে। জি, জনাব আজিজুল বারী হেলাল যেই কথাটা দিয়ে আতিক মুজাহিদ শেষ করলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের একটি বক্তব্য, তিনি বলেছেন যে ওই সময় যদি আমরা রাজি না হতাম, তাহলে জুলাই সনদে আমরা যদি সাড়া না দিতাম, তাহলে হয়তো নির্বাচনটাই হতো না। নাহিদ ইসলাম শেষ অধিবেশনের শেষ দিনে তিনি বলেছেন যে জুলাই সনদকে দলীয় ইশতেহারে পরিণত করে এটিকে কলুষিত করা হয়েছে। এবং সালাউদ্দিন আহমদও সম্ভবত এর আগে তিনি একদিন বলেছেন যে এটি আবার অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন জুলাই সনদকে। না, উনি আদেশটাকে বলেছেন। জি, আদেশটাকে, দুঃখিত, যেটা বিভিন্ন জিনিস, দুঃখিত। তো যেটি সালাউদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তার এই বক্তব্যটা আসলে কি অর্থ বহন করে বলে আপনি মনে করেন? ওই যে আবারও সেই ভুলের রাজ্যে আমরা পড়ে গেলাম। ওই যে আতিক মুজাহিদ রাইটলি বলেছেন যে জুলাই সনদ অন্তহীন প্রতারণার দলিল, এটা তো উনি বলেননি, বলছে আদেশ দিয়ে না, আদেশ। এখনো তাই। ওই সময় আপনার আদেশে বিরুদ্ধে যে আদেশটা দিয়েছে, সে আদেশের বিরুদ্ধে আমরা আপনার বৈঠক করেছি, দ্যাট মিনস আপনার প্রেস ব্রিফিং করে প্রতিবাদ জানিয়েছি এই আদেশের বিরুদ্ধে। এবং ওই আদেশে গণভোট অধ্যাদেশ ছিল যে জুলাই সনদ সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট অধ্যাদেশ আদেশ বাস্তবায়ন আদেশ 25-1 এইটা নিয়ে আমরা প্রেস ব্রিফিংও করেছি, এটা প্রতিবাদ করেছি। কনসেনসাস কমিটি সেটা কর্ণপাত করেননি। আমরা তখন আর কিছু বলিনি, কারণ এটা নিয়ে কিছু বললে তারা নির্বাচনটাকে নিয়ে আবারও ডিবলিং করতে পারে, নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারে, নির্বাচনটাকে আনসার্টেনটির মধ্যে পড়েই তো গিয়েছিল। আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 11ই ফেব্রুয়ারি তো আপনারা অনেকেই বলেছেন, এই টেলিভিশনে বলা হয়েছে যে আসলে কি নির্বাচন হবে, নির্বাচন কি আসলেই হবে, সবাই বলছে না, বিএনপি সেরকম মনে করেছে। সুতরাং ওইখানে আমরা
জিনিসটা মেনে নিয়েছি। জুলাই সনদ তো আমরা আমাদের মানে কাইন্ড অফ বাইবেল সবার জন্য, ওর জন্য, ওদের জন্য, যে আমাদের জন্য। অর্থাৎ এই যে ভুল মেসেজ যাচ্ছে, সারাদ ভাই বললো একটা বিষয় যে আদেশের বিষয়টা নিয়ে উনি বলছে, এখন বলছেন জুলাই সনদ। আসলে কি তাই? না, না, তিনি যেটি বলেছেন যে যদি আমরা তখন রাজি হ্যাঁ, না যে হতাম, জুলাই আদেশের নিয়ে আমরা প্রতিবাদ করেছি, প্রেস ব্রিফিং করেছি, কিন্তু সরকার তৎকালীন সরকার কর্ণপাত করেননি। তাহলে আমাদের আরও প্রেশার ক্রিয়েট করা উচিত ছিল। আরও প্রেশার ক্রিয়েট করলে তাদের উদ্দেশ্যই ছিল যে বিএনপি আরও প্রেশার ক্রিয়েট করে নির্বাচনটা ভণ্ডুল হয়ে গেলে দোষটা বিএনপির ঘাড়ে পড়বে, তাই না? সেখানে তো আবার চেপে যাওয়াই ভালো। এই সত্য কথাটাই বলেছি। সত্য কথাটাকে যদি আপনি এখন এটাকে চলো না, ও বলছে ভালো যে মধুর ছলনা, ওরা পলিটিক্যাল রেটরিক বলছে, কিন্তু কথাটা হলো তাই। আর দেখেন, প্রেসিডেন্টের কথাটা বললেন, আমি যে ওই জায়গাটা প্রেসিডেন্ট- আপনি বলবেন, আমি একটা প্রশ্ন করতে চাই। যেটি বলেন। সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন, তিনি কি বলতে চেয়েছেন, আপনি একটা ব্যাখ্যা দিলেন। আসলে উনি বলতে ওনার চেয়েছে যে কথাটা- আদেশটা, জি, এই আদেশটাকে আমরা প্রতিবাদ করেছি। জুলাই আদেশটা হলো যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এর সাথে গণভোট, এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ করতে হবে। এইটা হলো জুলাই আদেশের মূল বক্তব্য। না, সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য তো উনি বলছে যে এই জুলাই আদেশটা আমরা ভাই এখানে- প্রতিবাদ করেছি, কিন্তু মানিনি এই কারণে, আমরা প্রতিবাদের মাত্রা বাড়িয়ে দেইনি এই কারণে নির্বাচনটা নিয়ে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছিল। নির্বাচনটাকে সার্টেইন করার জন্য আমরা ওই সময় ওই জিনিসটা এখন বলেছি। তার এই বক্তব্যের পর যে ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি হয়েছে, এইরকম একটা পরিবেশের মধ্যে বিএনপির পক্ষে নৈতিকভাবে কি এটি মানুষকে বিশ্বাস করানো সম্ভব হবে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে? এইটা যদি বলেন তাহলে তো আমি বলি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি কর্ডিয়ালিটি বিএনপির থেকে আর কেউ শো করেনি। আমরা জুলাই সনদের পুরনো কথা আবারও বলতে হচ্ছে, সবার আগে স্বাক্ষর করেছি। আমাদের বিরোধী বন্ধুরা কিন্তু স্বাক্ষর করেছিল না, পরে করেছে। এনসিপি নির্বাচনের পরে করেছে। আগে তাহলে এই প্রশ্নে আমরা তো 100-তে 100 পেলাম যে জুলাই সনদ স্বাক্ষর করতে হবে। 2 নম্বর কোশ্চেন হলো, জুলাই সনদ বলছে 23 অনুচ্ছেদ যে আপনাকে ডেপুটি স্পিকার নিতে হবে। আমরা সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই আন্তরিকতার মাত্রা এত ছিল রয়েছে আমাদের যে জুলাই আপনারা যেন ডেপুটি স্পিকারটা নেন। ইভেন গতকাল কনক্লুডিং সেশনে আমরা বলেছি যে জুলাই সনদ অনুযায়ী এই ডেপুটি স্পিকারের পদটি এখনও ওপেন, আপনারা নিতে পারেন। ওনারা তাও চিন্তা করবে। তাহলে জুলাই সনদের ব্যাপারে কর্ডিয়ালিটি ওনাদের কত, এইখানেও তো আমরা 100-তে 100 পেলাম। এবার আসেন 3 নম্বরে, জুলাই সনদ বলছে যে আপনাদের 5% মহিলাকে, নারীকে মনোনয়ন দিতে হবে। সেখানে জামাত ইসলাম একজনকেও দেয়নি। আমরা কম হলেও 9টা কি 10টা দিয়েছি না? তাহলে জুলাই সনদের এই 3টা কোশ্চেন তো আমার চেয়ে কোয়ালিটি ওনারা দেখাতে পারলেন না। এবার আসেন যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে হবে সেটা জুলাই সনদে লেখা রয়েছে। আমরা সেটা বারবার সংসদে পড়ে শুনিয়েছি যে এই প্রক্রিয়া এটা বাস্তবায়ন করতে হবে। 1 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদ, 47টা অনুচ্ছেদ করতে হবে আপনার সংবিধানকে অ্যামেন্ডমেন্টস করে, বিভিন্ন ধারা উপধারাকে অ্যামেন্ডমেন্টস করে। আর 47-এর পরেরগুলো নির্বাহী আদেশ, অর্ডিন্যান্স, আপনার বিধি, আইন দ্বারা পরিবর্তন করা জুলাই সম্ভব। সনদের যে একটা আর গণভোটের কোশ্চেনে বারবার বলে গণভোট কেন অনুষ্ঠিত হয়েছে? গণভোট অনুষ্ঠিত হয়েছে যে জুলাই সনদ যেন আমরা সবাই বাস্তবায়ন করি, এই যে অব্লিগেশনটা তৈরি করবার জন্য মানে পলিটিক্যাল পার্টিস আর কমিটেড। তারপরও কেউ কাউকে বিশ্বাস করে না বলে চিন্তা করছে জনগণের উইলটাও আমরা নিই। এই সব কিছু যোগ হলে গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ভাই, একটা help করি, গুরুত্বপূর্ণ বলেন যে অধ্যায় ভাই- ছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা, সেটি তো জুলাই সনদে কোথাও লেখা দেখাতে পারবেন? এটা আদেশে লেখা, আমি তো বললাম জুলাই সনদ আদেশে লেখা রয়েছে যে জুলাই সনদ সংবিধান সংশোধন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, তারপরে গণভোট অধ্যাদেশ আদেশ, এইটাই জুলাই সনদের লেখা নেই। জুলাই সনদে আপনার কিছু কমিটমেন্টস আছে, আর হলো 84টা
অনুচ্ছেদ, আমাদের বই আছে। আতিক মুজাহিদের কাছ সুতরাং থেকে একটু শুনি। আমাকে কিন্তু আরেকটু আচ্ছা, না, আপনি সময় পাবেন, অনেক ভাই ধরে আমরা আর্গুমেন্টে আপনি কিছু বলতে চাচ্ছিলেন। ওনাকে বলে একটা আরো সহজ করে দেব, ভাইকে আর আর্গুমেন্ট আর একটু জোর করে দরকার ছিল যে ভাই এটা লিগ্যাল ভিত্তি দিতে হবে, এই জন্য আমরা গণভোট করেছি। বলেন আর কি কি আর্গুমেন্ট দিতে পারে? আমি ওনাদের জুলাই সনদে বাস্তবায়নের নজির একটা দিই। জুলাই সনদ যে খুবই চমৎকার হয়েছে, তার একটা আমরা প্রেক্ষাপট পাবো যে দ্বিকক্ষ বিশিষ্ট বলেছে বানাবে। দ্বিকক্ষ বিশিষ্ট বানাবেন, এটা কীভাবে বানাবেন? এটা তো পুরো মেজর আপনার যে ফান্ডামেন্টাল চেঞ্জ বলে আমাদের কনস্টিটিউশন, সেটা করতে হবে। কিন্তু সেটা ওনারা জুলাই সনদে এখন যে অ্যাকর্ডিং টু ওনাদের ভার্সন অফ জুলাই সনদ কোনটাতে, যেটাতে একটা নোট লেখা আছে যে দল মেজরিটি পাবেন উনি তার ইস্তেহার অনুযায়ী কাজ করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং একটা নোট আছে না ভাই? আমাদের না ভাই, শোনেন ভাই, এই নোটটা কোনো ড্রাফটেই ছিল না। এই গতকালে দেখলাম আপনাদের এখানে মনে হয় না, মুক্ত বাকে, আমি বলি ভাই শেষ করি, এখানেই আপনার কথা বলতেছিল সম্ভবত আমাদের নাগরিক ঐক্যর মান্না ভাই, উনিও মানে ম্যাক্সিমাম যারা ছিল তারা কেউই জানতো না যে এইটাকে ইনকর্পোরেট করা হয়েছে এই প্যারাগ্রাফটা, কোন নোট অফ ডিসেন্ট। এই যে মেজরিটি পাইলে তারা ইচ্ছা মতো তাদের ম্যানিফেস্টো অনুযায়ী, ভাই আমি বলে আপনি আচ্ছা, যাক, জুলাই সনদ নিয়ে অনেক লম্বা জুলাই আলোচনা করা যাবে। আমরা আরেকটা জুলাই সনদে যে জিনিসটা ঘটেছে, ওনারা আরেকটা আর্গুমেন্ট আমরা ডিবাঙ্ক করা জরুরি দিলে হবে না। আমি বলছি যে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আমরা সবাই দিয়েছি, তারাও দিয়েছে, আমরাও দিয়েছি ভাই। আমরা আসি ভাই, কিন্তু যখন অধ্যাদেশটা আদেশটা দিয়ে প্রিন্টিং ভার্সনটা বের হয়, তখন নোট অফ ডিসেনশনটা না থেকে সেখানে লিখছে যে যে দল তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী, যে দল জিতবে সে তার নির্বাচন ইশতেহার অনুযায়ী কাজটি করতে পারবে। এই উত্তরটা কে দিবে? এই উত্তরটা আলী রিয়াজ সাহেব দিবে, তাই না? এই উত্তরটা আলী রিয়াজ, আমরা তো দিব না, এটা আলী রিয়াজ সাহেব দিবে। যে কেন আপনি লিখলেন, যে ও বলতে পারে যে লেখা নেই, তাহলে জুলাই সনদের ওইটা আনতে হবে, দুজন মুখে বললে হবে না, আনতে হবে কি লেখা আছে, যে যেই দল জিতবে, বেশি ভোট পাবে, সেই দল এই নোট অফ ডিসেনশনের ব্যাপারে তাদের মতো করে পরিবর্তন আনতে পারবে। এটা লিখছে কে? আলী রিয়াজ সাহেব। মান্না ভাই কি এটা বলছে না? না 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 না, মান্না ভাই কি বলছে? না, বলছে যে এটা ওনাদেরকেও যে ড্রাফট দেওয়া হয়েছে, ওনাদেরকেও সাইন করার আগ পর্যন্ত এটা জানানো হয় নাই যে এটা ইন করা হয়েছে, কারণ এটা কোনো আলোচনা হয়নি। তো বলা হচ্ছে জুলাই সনদ এই বিষয়টা কোনোভাবে আলোচনা না, অন্তহীন প্রতারণা, এই বিষয়টা কোনোভাবে আলোচনায় হয় নাই। নোট অফ ডিসেন্ট নিয়ে যে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট এই উদ্দেশ্য হয়েছিল, ঠিক আছে আপনি বিরোধী দিতে করছেন, যেমন এনসিপি 2টা বিরোধী দিতেছে। নোট অফ ডিসেন্টের বাই ডেফিনেশন অর্থ হলো যে আমরা ডিসএগ্রিমেন্ট সহকারে এগ্রিমেন্ট করছি, এগ্রিমেন্ট করার পর এটাকে রায় হয়ে যায়, ওটাকে কখনো আপনি ডিসেন্ট করছেন মানে এটা আপনি করতে পারবেন না, এরকম না। সেকেন্ড, নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা অনেক আছে ভাই, শোনেন। নোট অফ ডিসেন্ট এনসিপি কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা আর্গুমেন্ট করেছেন যে এনসিপিও 2টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে। এই 2টা নোট অফ ডিসেন্ট ছিল পজিটিভ নোট অফ ডিসেন্ট। কি উনি বলছে 5% নারী, আমরা বলছি যে 15% নারী। খেয়াল করেন, ইট ওয়াজ পজিটিভ ডিসেন্ট। ওনারা যেটা করছে সব নেগেটিভ ডিসেন্ট। নেগেটিভ ডিসেন্ট কি? আপনার বিচার বিভাগের স্বাধীনতা না, ওনারা বলছে আইন করে আমরা বিচারক নিয়োগ করব। খেয়াল করেন, আমরা বলেছি যে আপনার অ্যান্টি কারাপশনের সিস্টেমটা কি হবে, একটা প্রসেসের মাধ্যমে হবে। ওনারা নোট অফ ডিসেন্ট বলছে যে অ্যাকর্ডিং টু ল। ভাই এক্সিস্টিং সিস্টেম রাখতে চান আপনারা, আমরা এইটাই ছিল আপনার নোট অফ ডিসেন্ট। তার মানে ওরা যে ভিউজগুলো দেবে ওইটা হলো পজিটিভ, আমরা যেটা নেগেটিভ, এর থেকে অটোক্রিটিক কথা কি আর হতে পারে? হইলো ভাই, না, এটা হতে পারে। সে একটা ভিউজ দিল যে আইন বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে আনবো, তাই না? যেমন বিচারপতি নিয়োগ একটা ইম্পর্টেন্ট জিনিস। সেইখানে বলছে যে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই বিচারপতি নিয়োগে থাকতে পারবে না। তাদের দৃষ্টিতে ভালো, কিন্তু আমার দৃষ্টিতে ভালো লাগতেছে না এটা, যে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি তিনি তার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকতে হবে না। আমার কাছে ভালো লাগতেছে না। এখন যদি আমি বলি আমার এই বক্তব্য আপনাকে মানতে হবে, তাহলে আমার থেকে অটোক্রেটিক আর কেউ হতে পারে? আমি সেটা বলতেছি যে যে আমরা একটা ভেরি ভাইব্রেন্ট পার্লামেন্ট আমরা কনস্টিটিউট করলাম, সে স্বীকার করেছে, এবং স্বীকার না করার না, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। এই পার্লামেন্টের সবচেয়ে বড় যে বিউটিটা, সেটা হলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে যে আমাদের, আর বিরোধী দলের নেতা বলেছে যে এখানে ইতিহাস চর্চা হয়েছে, এখানে এই হয়েছে সেই হয়েছে, তারপরেও ভালো বলেছেন উনি, ওনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী কিন্তু একই কথা বলেছেন যে দেখেন আমরা এখানে অনেকে পপুলার বক্তব্য দিতে পারতাম, পপুলার, একজন রাজনৈতিক নেতা সবসময় পপুলার বক্তব্য দেয়, কিন্তু আমাদের বক্তব্য দিতে হবে সঠিক বক্তব্যটা।
প্রধানমন্ত্রী- পপুলার কাজটা শুধু জি, করলে হবে না, তিনি এই কথাটা সঠিক বলেছেন। কাজটা করতে। পপুলার কাজ করে আপনি পপুলারিটি পাবেন, কিন্তু যাতে জনগণ তার থেকে অ্যালিনেশন, বিচ্ছিন্নতা আছে, অথবা সঠিক কাজটা করতে হবে। এই যে প্রধানমন্ত্রীর যে কমিটমেন্টটা, যে আই উইল ডু দ্য রাইট থিংস, নট ডু দ্য পপুলার ওয়ার্কস, এটা কিন্তু একটা বিরাট ফিলোসফি। প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন যে তিনি যে চেয়ারে বসে আছেন সেখানে থেকে কোনো পপুলার ডিসিশন তিনি নিতে পারেন না, সঠিক সিদ্ধান্ত, তিনি তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? না, যদি দায়িত্ববোধ থেকে বলে ডেফিনেটলি ওয়েলকামিং একটা শব্দ, যে যদি, কারণ বাংলাদেশের প্রাইম মিনিস্টাররা সবসময় নিজেরটাকে সেরা মনে করে, কেমন শেখ হাসিনা বলতো, বাট কিছু কিছু শব্দ, উন্নয়ন নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, আমার উন্নয়নে বাধাগ্রস্ত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এইরকম বিরোধী দল উন্নয়নের ষড়যন্ত্র করতেছে। ইফ ইউ সে দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আমি কোয়েশ্চেন করবো। আর আরেকটা জিনিস আমরা ভেরি ইন্টারেস্টিং খেয়াল করেন, ক্রিটিসিজম যদি আপনি এমন কাজ করেন যেন ক্রিটিসিজম করা না যায়, ক্রিটিসিজম করলে খেপে যাওয়া কিন্তু খারাপ খারাপ জিনিস, ঠিক আছে? আপনি ক্রিটিসিজম মুক্ত হওয়ার চেষ্টা করেন, রেসপন্সিবল কাজ করেন, তাহলে আপনার ক্রিটিসিজম করা হবে না। ক্রিটিসিজম করলে আবার খারাপ কিছু এরকম না। সেকেন্ড ভাই, আরেকটা কিন্তু বিষয়টা যাবে, হ্যাঁ পার্লামেন্ট উনি যে বক্তব্য বলছেন, যদি ওনাকে আন্তরিকতার সাথে বলেন, আই স্যালিউট, আই রেসপেক্ট, যে এটাকে একটা দায়িত্ববোধ চেয়ার হিসেবে দেখেছেন, নট একটা অ্যারোগেন্সির চেয়ার হিসেবে। উনি এটাই মিন করতেছে, এখানে থাকলে অনেক বিষয় চাইলেও বলা যায় না ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকে। একটা প্রাইম মিনিস্টার একদিক বলে রাষ্ট্র উল্টোপাল্টা হয়ে যেতে পারে, উস্কেনি দেওয়া মাত্রই পপুলার বক্তব্য, মানে কি এটা আসছে চলছে মারতে থাক, সো এটা পপুলার, না 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 মারা যাবে না, রাইট ডিসিশন নিতে হবে, দ্যাট ওয়াজ দ্য গুড। তো সেটা অন্য বিষয়, উনি অবরালি। আবার পাশের লোকজন তো বিপরীত কথাও বলে, অনেকে পাইছি না আমরা, ওনার পিছনের সাইডে ডাইনি পাশে তো অনেকে আবার পপুলার বক্তব্য দিতে পারে, বাট উনি ওনার জায়গায় যে দায়িত্ববান পালন করে, দ্যাট ইজ গুড। এবং আমার মনে হয় দায়িত্বশীল বিরোধী দল থেকে দায়িত্বশীলতার পালন করে। আপনি একটা কথা বলছিলেন যে এই সংসদে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফ্যাসিস্ট মুক্ত একটি সংসদ। ফ্যাসিস্ট না থাকলেও আমরা দেখলাম যে এই সংসদে অনেক ধরনের কাদা ছড়াছড়ি হয়েছে, ট্যাগিং পাল্টা ট্যাগিং হয়েছে, অনেক ধরনের বিতর্ক হয়েছে, যেগুলি সংসদের হয়তো আরও মূল্যবান সিদ্ধান্ত গ্রহণের সময়কে ক্ষেপণ করেছে বলে বলা হচ্ছে। এই যে কাদা ছড়াছড়ি ট্যাগিং, এটিকে আপনি কিভাবে বলবেন যে এটা একটা নিষ্কলুষ ফ্যাসিস্ট মুক্ত সংসদ? দেখেন, মানুষের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, ঠিক আছে? কিছু লোকের আছে দীর্ঘদিনের কালচারে অভ্যস্ত হয়ে গেছে, তো গালিগালাজের অভ্যস্ত, তো এটা অটোমেটিক্যালি বন্ধ হয় না, মানসিকভাবে চলছে তো চলছে। আরেকটা হচ্ছে 71 কার্ড তো খেলবেই। কালকে দেখলাম আজকে একজন উপদেষ্টাকে যেন বলছে 71 কার্ড থাকবেই, সম্ভবত ডাক্তার জাহিদুর রহমান বলছেন। 71 কার্ড খেলে বিরোধী দলকে কোণঠাসা করা যাবে, বা বিরোধী দলের জামাত ইসলামকে বেসিক্যালি। আবার মনে করেন যে এনারা আরেকটা যদি বলে চাঁদাবাজ বলে, তখন আরেক গ্রুপে চেতে যাবে। তাহলে পরিবর্তনটা কোথায়? আমি এখন বলি পরিবর্তন খুব কেন অপরিবর্তন না, কয়জন লোক এটা নিয়ে চিল্লাচিল্লি করছে। হ্যাঁ, আর সবাই নতুন পার্লামেন্টারিয়ান 22। আপনি খুব নেগেটিভ কথা কি বেশি শুনেছেন? আমার কাছে মনে হয়নি। ডেফিনেটলি 30% হতে হয়েছে নেগেটিভ হয়েছে। লুক এট দ্য আদার ভার্সেস। আপনি হিস্ট্রিক্যালি আর পার্লামেন্টগুলোর দিকে তাকান তো দেখি, গত পার্লামেন্টগুলোর দিকে তাকান, এটা তো কোনো ওয়ার্কিং পার্লামেন্টই ছিল না, প্রথম দিন থেকে ওয়ার্কআউট করে চলে গেছে, ঢোকেই নেই পার্লামেন্টে, এবং এমনভাবে তির্যক করে বলা হয় যে না থাকে, এরকম করে বলা হয়। সো মানে একদম ব্যক্তি অ্যাটাকিং করার একটা ইন্ডাস্ট্রি ছিল এখানে। হয়তো কিছু কিছু ব্যক্তি অ্যাটাকিং হয়েছে, তাকে দাঁড়িয়ে কিন্তু আবার প্রোটেস্ট করা হয়েছে যে আপনি যে শব্দ বলেছেন, দ্যাট ওয়াজ গুড। এবং বিরোধী দল থেকে সরকারি দল সাপোর্ট করছে অনেক জায়গায়, ডেফিনেটলি বিরোধী দল তো বিরোধী দল করবে। আমরা ছোট বিরতি নিব, তার আগে একটু ছোট করে শুনতে চাই হেলাল ভাইয়ের কাছে। হেলাল, আপনি আতিক মুজাহিদ যেটি বলছিলেন যে 71 কার্ড খেলার প্রসঙ্গ, এই প্রসঙ্গে কি বলবেন? 71 কোনো কার্ড না, ওটা খেলবে তো। 71 আমরা ঐতিহাসিক সত্য একটা জিনিস, ঐতিহাসিক ইভেন্টস, যে ইভেন্টসের মাধ্যমে একটি জাতির জন্ম হয়েছে, বাংলাদেশি নামক একটা জাতির জন্ম হয়েছে, সেই জন্মকে আপনি অস্বীকার করতে হবে না। এখন ওটাকে কার্ড হিসেবে যদি কেউ ব্যবহার করেন তাহলে সে অন্যায় করছে। 71-এর কার্ড কেউ খেলছে, 71-এর কথা আমরা ইতিহাসে থাকবেই। 24-এরকে যদি আপনার 24-এর গণ অভ্যুত্থানকে আমরা যদি 50 বছর এসে বলি, পরে কেউ বলে 24-এর কার্ড খেলতে দেওয়া হবে না, 24 একটা ফালতু জিনিস, 24 সংসদে কি কার্ড খেলা হচ্ছে? না না, এইসব ওয়ার্ড ব্যবহার, এই কার্ড বলতে আপনার ওই সেই 13 কার্ডের কার্ড না, ওই সাহেব বিবি গোলামের কার্ড না, এগুলো হলো আপনার একটা রূপকথ্যে ব্যবহার করা হয়। যে যেমন ওরা বলে আমরা নাকি বিভিন্ন রকম কার্ড দিচ্ছি, আমরা বলেছি ওরা ওই যে বেহেস্তের কার্ড দিচ্ছে, এগুলো পলিটিক্যাল অ্যালিগোরিক, এগুলো নিয়ে আপনি এত চিন্তা করেন না। এই পার্লামেন্টের যে ও বলছে যে ফ্যাসিস্ট মুক্ত, এবং এই পার্লামেন্টে যারা আসছে তারা সবাই কিন্তু স্ট্রাগল করে আসছে। কেউ বিনা ভোটে আসতে পারেনি, কেউ ভোট চুরি করে আসতে পারেনি, কেউ আপনার ওই যে প্রধানমন্ত্রী
বা প্রেসিডেন্ট বললো বা পুলিশ বললো ওকে এমপি, তা না, সবাইকে স্ট্রাগল করে কন্টেস্ট করে এবং আসতে হচ্ছে। এবং এই যদি তাছাড়া জায়গা মেরিটোরিয়াস পিপুলেরও কিন্তু মানে গ্যালাক্সি অফ মেরিটোরিয়াস আলোচনায় আসবো, ইনলাইটেন পার্লামেন্ট। এবং আমি মনে করি আমি এই প্রথম এই পার্লামেন্টে গেলাম, কিন্তু আমি পার্লামেন্ট কালচার লক্ষ্য করতেছি 91 থেকে। আমি জিয়াউর রহমানের 79-এর পার্লামেন্টের কিছু বক্তব্য পড়েছি, শাহাদিজের বক্তব্য পড়েছি, সুয়ন্তি সেনগুপ্ত বক্তব্য পড়েছি। আমাদের পার্লামেন্টেও কিন্তু যে আমরা সংসদের 25 দিনের অধিবেশনে আমরা নতুন যারা অনেক কিছু শিখেছি। প্রথম অধিবেশনে আমরা আরো বিশ্লেষণ করব, ভাইব্রেন্ট পার্লামেন্ট। জি, আমরা আরো বিশ্লেষণ করব। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি কতটা ফলপ্রসূ হলো সংসদের প্রথম অধিবেশনে। এই প্রসঙ্গে আমাদের স্টুডিওতে আছেন জনাব আজিজুল বারী হেলাল এবং ডক্টর আতিক মুজাহিদ। জনাব হেলাল, আপনার কাছেই আসি। শেষ দিনে, সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে সিনিয়র নেতারা বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন, ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন এবং নাহিদ ইসলাম কথা বলেছেন। নাহিদ ইসলামের বক্তব্যে তিনি যে জায়গাগুলো ফোকাস করেছেন তার মধ্যে অন্যতম একটি 72-এর সংবিধান। তিনি বলেছেন যে 72-এর সংবিধানের কে আঁকড়ে ধরার যে একটা তাগিদ দেখা যাচ্ছে সেটি নিয়ে দারুণভাবে তিনি হতাশা প্রকাশ করেছেন। এর পক্ষে অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন। এই নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন 72-এর সংবিধান প্রসঙ্গে, সেটিকে আপনি কীভাবে দেখছেন? 72 সংবিধান এর যা যা লেখা ছিল তা কি এখন আছে? সংশোধন হয়েছে। একবার এক একটা সংশোধন হওয়া মানে নতুন একটা সংবিধান। 72-এর সংবিধানে ছিল আপনার ধর্মনিরপেক্ষতা আছে, এখনো আছে তো। আমরা সেখানে ওই যে কনসেনসাস কমিটি জুলাই সনদে যেটা আছে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, কি আছে না, এর সাথে আমরা যোগ করেছি মহান রব্বুল আলমিনের প্রতি আস্থা এবং বিশ্বাস। জামাত ইসলাম, ওদের নাম ইসলাম, কিন্তু এটা কিন্তু ওরা যোগও করেনি। আমরা এখানে নোট অফ ডিসেন্টও দিয়েছি যে এই সংবিধানের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, এটা আমরা মানি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস থাকবে। ওটা নোট অফ ডিসেন্ট বলে তো দেয়নি তারা, কিন্তু ওদের কিছু নাম কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ। এই জামাত ইসলামকে এনসিপি কি বলতেছেন? হ্যাঁ, এনসিপি না বলছি। আচ্ছা, আপনি জামাতকে নিয়ে বলছেন? জামাতকে নিয়ে বলছি আমি। এনসিপির ওরা যে বলছে 72-এর সংবিধান কি এখন আর আছে, 17টা যদি আপনার চেঞ্জ হয়ে যায়, এরপরে আমাদের এই যে জুলাই সনদের 84টা পয়েন্ট যোগ হবে, থাকবে আর 72 সংবিধান কাটা ছেঁড়া করে আর একটা নতুন সংবিধান আছে না, আঁকড়ায় ধরা না। মানে ওই যে আপনার স্বাধীনতার পর যে সংবিধানটা লেখা হয়েছিল সেইটার ভুল ত্রুটিগুলো মানে ত্রুটি বিচ্যুতি দূর করে একবার আপনার সংশোধন হচ্ছে, নতুন একটা সংবিধান তৈরি হচ্ছে। 72 সংবিধানটা আঁকড়ে ধরো, একটা পলিটিক্যাল বক্তব্য সে দিয়েছে। আঁকড়ে ধরবো কেন? 72 সংবিধানের সবচেয়ে বিরোধী তো আমরাই ছিলাম। আমাদের বাঙালি জাতীয়তাবাদকে আমরা মানি, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা কি সমাজতন্ত্র মানি? আমাদের সামাজিক অর্থে ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার, এগুলো তো আমরা মানি। গণতন্ত্র 74 সালে ওটা করলো বাকশাল, আমরা সেখানে বহুদলীয় গণতন্ত্র। 72 থাকলোটা কই আর? আঁকড়ায় ধরা না। ওনারা যখনই বলছেন যে উই হ্যাভ টু রাইট এ নিউ কনস্টিটিউশনস, এবং তখনই আমরা বলছি যে নিউ কনস্টিটিউশন লিখতে হলে তো আপনার নতুন একটা গণপরিষদ তৈরি করতে হয়। সেই গণপরিষদে আবার শুধু যে 300 জন পার্লামেন্টের এমপি গণপরিষদ সদস্য হবে তাও না, বিভিন্ন সেক্টরের লোককে আমরা অনেক বিতর্ক করেছি। আমাদের যেহেতু আপনি এক্সিস্টিং সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, এসব তর্ক বিতর্ক অনেক হয়েছে। নাহিদ ইসলাম যেটা বলেছে যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, তারেক রহমানও সেটা বলেছেন, বিরোধী দলের নেতাও সেটা বলেছে, নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। সুতরাং এই দেখেন, এই পার্লামেন্টে আপনারা পজিটিভ দিকগুলো দেখেন। এটা ওই যে ও প্রথমে বলেছে 0 থেকে শুরু হয়েছে, কোনো স্পিকার ছিল না। আমাদের একজন বেসরকারি সদস্যকে মেম্বার বানিয়ে, যেটা 72-এ একবার হয়েছিল, 73-এ পার্লামেন্ট হয়েছিল, সেই 0 যেখানে আমরা কিন্তু 25টা সেশন চালালাম। এরপর দেখবেন যে এই যে জ্বালানি ক্রাইসিস,
বিশ্বব্যাপী যে জ্বালানি ক্রাইসিস, এই বিশ্বব্যাপী জ্বালানি ক্রাইসিসকে মোকাবেলা করবার জন্য আমরা পার্লামেন্টারে একটা কমিটি করেছি, সরকারি দল বিরোধী দল মিলে। আগের কোনো পার্লামেন্ট এটা করেছে? আমরা জুলাই সনদ বাস্তবায়ন যাতে হয় এবং কি কি বাস্তবায়নের পথে লুপহোলস, তার জন্য একটা কমিটির প্রস্তাব দিয়েছে। আমরা 12 জনের, আমাদের 6 জনের নাম না 7 জনের নাম, যে ওরা এখনো নাম জমা দেয়নি। জুলাই সনদের ব্যাপারে আন্তরিকতা দেখেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জুলাই সনদ না ভাই, সংবিধান সংশোধন কমিটি, সংবিধান জুলাই সনদ 1-47, 1-47, যেগুলোর কোনো দরকার নেই। আরে ভাই, তো সংবিধান সংশোধন করতে হবে না? আপনার 1-47টা বলা হয়েছে, সেটা আপনার জন্য আইনমন্ত্রী 17 সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন বিশেষ কমিটি করার কথা বলেছেন। 5 জনের নামও চেয়েছেন বিরোধী দল থেকে। না, ও বলছে যে জিনিসটা বোঝেন যে এটি সংস্কার করার কথা, কিন্তু সংশোধনের প্রশ্ন কেন আসছে? আচ্ছা ভাই, জুলাই সনদে লেখা রয়েছে যে 1-47 পর্যন্ত যে সমস্ত জিনিস পরিবর্তন করতে হবে, তা পরিবর্তন করতে গেলে সংবিধানের কিছু আর্টিকেল, কিছু ধারা, উপধারা, এইগুলোকে সংশোধন করা দরকার। তো মানে 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 এগ্রিগেশনস অফ দ্য অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড রিফরমেশন, সংস্কার। আপনি কি একদম খোল নেলচে বদ্ধ দেওয়ার কথা তো বলা হচ্ছে না। আপনার 1-47 পর্যন্ত অনুচ্ছেদ বর্ণনা করতে গেলে আপনাকে অ্যামেন্ডমেন্টস করতে হবে, সংশোধন করতে হবে। তার জন্য আমরা ওদেরকেও নিয়ে আমাদেরকেও নিয়ে একটা কমিটি করেছি যে সংবিধানগুলো সংশোধন কিভাবে করা যায়। এটা জুলাই সনদ বলতেছে যে সংশোধন করতে হবে, কিভাবে করতে হবে তাও বলতেছে। সেটার জন্য একটা কমিটি আমরা করছি, অন্য অন্য সরকার তো এগুলো করেনি। তারপরে দেখেন যে অর্ডিন্যান্স যে কমিটি, এই যে অর্ডিন্যান্স গুলো আইন বানানোর যে কমিটি, এটার জন্য আমরা একটা বিশেষ কমিটি করেছি ওদের নিয়ে। সুতরাং আপনি বলছেন পার্লামেন্টে ব্লেম গেম, অমুক তমুক, আপনি দেখেন পৃথিবীর কোন পার্লামেন্ট একটা ক্লাসরুম না বা পাঠশালাও না, পার্লামেন্ট কোনো ধর্মীয় প্রতিষ্ঠানও না। এখানে পলিটিক্যাল লিডার্স, ভেরিয়াস টাইপ অফ লিডার্স, দে ডিবেটস, দে আর্গুমেন্টস, এই ডিবেটস এবং আর্গুমেন্টসের অপূর্ব কৌশল, এটাকে আপনি ব্লেম গেম কখনো বলতে পারেন না। এখানে ইতিহাস চর্চা, এখানে দর্শন চর্চা, এখানে আপনার রাষ্ট্রে কীভাবে চলবে, রাষ্ট্রের আগামী দিনে কোনটা ভালো কোনটা মন্দ। যেমন বিরোধী দলের নেতা বললেন যে আমাদের নারীদেরকে নিয়ে যে সমস্ত ফটোকার্ট, যে সমস্ত অশ্লীল কথা বের হয়েছে, তাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়া হোক, বলছেন না? যে একটা বেসিক প্রশ্ন আমি একটু আতিক মুজাহিদের কাছে রাখতে চাই। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। পার্লামেন্টে এই সংখ্যাগরিষ্ঠতার একটা বড় প্রভাব তো আছে। তো 2/3 যখন ব্যবধানটা হয়, সেখানে সংসদ আসলে কতটুকু কার্যকর হয় আক্ষরিক অর্থে? আপনারা এখন পর্যন্ত ডিবেট করতে পেরেছেন, কিন্তু ডিবেট করে বিরোধী দল আসলে কি অর্জন করতে পেরেছে? সংস্কার প্রশ্নে কতগুলো জায়গায় আপনারা বিতর্ক তৈরি করেছেন, অধ্যাদেশ গুলো বিল আকারে উত্থাপন হওয়া প্রশ্নে, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া প্রশ্নে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করার প্রশ্নে আসলে অর্জন কি আদৌ আছে বিরোধী দল হিসেবে আপনাদের? এটা ডিপেন্ডস আপন অর্জন বলতে কি, আপনি দেখেন সরকারি দল যে ভুল করতেছে, মানে রাষ্ট্রের পরিবর্তন করা, রাষ্ট্রের চেঞ্জ হওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রকে রাইট ট্র্যাকে রাখার ক্ষেত্রে এবং জনগণের আকাঙ্ক্ষাকে যে ধারণ করতেছে না, সেটাকে তো আপনার বিরোধী দল অ্যাড্রেস করে। বিরোধী দলের কাজ কি? জনগণের ভয়েসটাকে পার্লামেন্টে এক্স্যাক্টলি তুলে ধরা, জনবিরোধী কোনো আইন কোনো কিছু হইলে সেটাকে প্রোটেস্ট করা, ডিবেট করা। এটাকে দুইভাবে হয়, একটা পার্লামেন্টের ভিতরে হয়, এটা নিয়ম প্রসিডিউরাল মেনে, যেটা আমাদের বিধি রীতি বলে। এটার বাইরে হয় পলিটিক্যালি, ডেমনস্ট্রেশন করে, বক্তৃতা করে, সমাবেশ করে, লিফলেট বিতরণ করে, মানুষকে অ্যাওয়ারিং করা যে আপনারা যাদেরকে ক্ষমতায় দিয়েছেন তারা আপনাদের বিরোধী আইন করতেছে, আপনাদেরকে শাসন করে শোষণ করার চেষ্টা করছে। দিস ইজ দ্য রোল অফ একটা পার্লামেন্ট, বিরোধী দলের রোল। এবং অ্যাকাউন্টেবল করে রাখা সবসময় সরকারকে, জবাবদিহিতার আন্ডারে প্রশ্ন করে বানের সুর দেওয়া যে আপনাকে এটা কেন অস্বচ্ছ হল, এটা কেন এটা করতেছেন, এইটাই হলো বিরোধী দলের রোল। সে জায়গা থেকে ডেফিনেটলি বিরোধী দল তার প্লে করার চেষ্টা করতেছে। দ্বিতীয় অধিবেশনে আপনারা যেহেতু আপনার বাজেট হলো মেইন ইস্যুস, বাজেট যেহেতু মেইন ইস্যুস, এখানে আমি একটা কথা নোক্তা দিয়ে যাই। আমাদের প্রসিডিউর চেঞ্জ করা উচিত, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার মতামত, যে আমাদের যে বিধিটা আছে সেখানে হলো বাজেট শুধু উপস্থাপিত হয় আর পাস হয়ে যায়, কিন্তু বিল হয়ে যায়, গ্র্যাজুয়ালি পাস হয়ে যায়। ইউ ক্যানট চেঞ্জ ইট। সম্পূরক হয়তো বাজেট হইতে পারে, কিন্তু নিয়মটা যদি এইরকম হইতো যে বাজেটের উপর আগে ডিবেট হইতো, ড্রাফট বাজেটের উপর বক্তৃতা হওয়ার পরে এটা চেঞ্জ হইতো, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সিস্টেম হলো
যদি 2/3 মেজরিটি আছে, বিল প্রস্তাবনা করবে, আপনি বক্তব্য দিতে পারবেন, কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ, ইউ ক্যান মেক এ ইফেক্ট অন দ্যাট। দ্যাটস দ্য প্রবলেম। এই জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয় প্রসিডিউর যে দীর্ঘদিনের যে 72 সাল থেকে যেটা চলতেছে, এই জায়গাগুলোতে বাজেট বক্তৃতার ক্ষেত্রে মনে হয় একটু চেঞ্জিং আনা দরকার, যেখানে হচ্ছে ড্রাফট বাজেটের উপর বক্তৃতা হওয়া উচিত, এবং ড্রাফট বলতে যে চেঞ্জ ইফেক্ট করা যায়, জিনিসটাকে চেঞ্জ করা যায় আর কি। আর একটা বিষয় আপনি জাস্ট বলতে হবে, সেটা হলো যেমন উনি বললেন যে শূন্য থেকে শুরু করছি, যেখানে ছিল না সেটা শুরু করা যায়, আনকনস্টিটিউশন করা বা কনস্টিটিউশন বানানো যায়। দেখেন কোনো কিছু কনস্টিটিউশন সব কিছু থাকে না, যখন বিগিনিং হয় তখন কনস্টিটিউশন ছাড়া কিন্তু কনস্টিটিউশনকে অ্যাপ্রুভ করতে হয়। তো এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে কনস্টিটিউশন চেঞ্জ করার পার্সপেক্টিভটা ছিল এরকম যে আমরা এই জিরো থেকে শুরু করবো, এই জন্য কিন্তু আদেশটা আদেশটার ব্যাপারে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, কিন্তু কোনো স্টার্টিং করার ক্ষেত্রে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করতে হয়। কিন্তু লিগ্যালিটিটা হচ্ছে পিপলস উইল, ডিরেক্ট ম্যান্ডেট আর কি। 2 নম্বর যেটা হচ্ছে ভাইয়ের সাথে আরেকটা বিষয় হবে যে 71-এর স্পিরিট অ্যান্ড 72-এর সংবিধান আর নট দ্য সেম থিং। এইটা পার্থক্য করাটা জরুরি ছিল। আপনি যখন সবাই বলে 71-এর ধারক বাহক, ডেফিনেটলি হওয়া উচিত, কারণ এপ্রিল মাসে যে 3টা ভিত্তিতে ভাইও তো সুন্দর করে বললো, সাম্য, মানবিক মর্যাদা, এটা আপনি তাহলে আমাদের এখানে সংবিধানে 2টা পার্ট তো নাকি, একটা আইডিয়ালস, একটা হচ্ছে মৌলিক, এবার ভাগ করা আছে 2টা। প্রথম পার্টে যে আপনার আদর্শ, কোনটার ভিত্তিতে এই রাষ্ট্র কনস্টিটিউশন, সেই আদর্শের মধ্যে কি এইটাকে 71-এর আদর্শ ছিল মুজিববাদ বলতে 4টা ফান্ডামেন্টালস, বাঙালি ন্যাশনালিজম, তারপর আছে যে আপনার সোশ্যালিজম ইন দ্য নেম অফ ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম অ্যান্ড বাঙালি ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি মানে তাদের মতো করে ডেমোক্রেসি। 74-এর ডেমোক্রেসি চেঞ্জ হলো, খেয়াল করার হিসাব চেঞ্জ তো পরের বিষয়। তার মানে কি এটা কি 71-এর স্পিরিট ছিল? এটা কেউ কি বলতে পারবে যে বাংলাদেশের মানুষ এই 4টার জন্য যুদ্ধ করছে? বাংলাদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছে, বাংলাদেশের মানুষ জাস্টিসের জন্য যুদ্ধ করছে, এই যে 4টাকে বলছে মানবিক মর্যাদার জন্য যুদ্ধ করছে, যে বাঙালি এবং ওদের বড় ছোট করে দেখা হইতো। তাহলে আপনি যে স্পিরিটের জন্য যুদ্ধ করছেন সেই স্পিরিট আপনার কনস্টিটিউশনে প্রতিফলিত হয় নাই, বরং শেখ মুজিবুর রহমানের যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে। এই জন্য এটা স্ট্রাকচারালিও ভিন্ন। বাংলাদেশি ন্যাশনালিজমের কথা বলে, বাংলাদেশি ন্যাশনালিজম ইন দ্য নেম অফ মেজরিটিয়ান কি মুসলিম ভ্যালুজ বেসড একটা থাকা লাগে আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস জিয়াউর রহমান ঢুকিয়েছেন, কারণ আদারওয়াইজ এই বাংলা ন্যাশনালিজম আমি বলি নোট অফ ডিসেন্ট আরেকদিন আমি বলি, এটা আমি বলি ভাই, এটা তো দেইনি, এটা তো আমরা দেই নাই, এটা সমর্থন ডেফিনেটলি না, এটা সমর্থন অসমর্থন কি আছে? ওই যে ওরা যেটা আপনি এটা কমিটি যেটা দিছে সেটাকে নোট অফ ডিসেন্ট যেটা মানি না, ওখানে যে কমিটিটা দিছে, কমিটিতে দিছে বহুভাষিক বহু কালচারাল বাংলাদেশ, এইটা ছিল শব্দটা। আহেরে বলছে আল্লাহর উপর নাস্তা হবে বিশ্বাস, আমরা বলছি। আচ্ছা, এটা অ্যাড করলে নো প্রবলেম, এটা বাংলাদেশের মানুষের মূল্যবোধের সাথে যায়, আমাদের যোগ করলে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। এটা আমি বলি, একটা জিনিস এটা আনছেন আপনি, অলরেডি তো লাগাই ফেলছেন সংবিধান সব জায়গায়, আপনি বিভিন্ন জায়গায় আপনি পার্লামেন্টে লাগাই ফেলছেন, পার্লামেন্টে লাগাই ফেলছেন। এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আপনি উপরে ইসলাম লাগাইলেন, ইসলামের ভ্যালু যদি না বিশ্বাস করেন, যদি প্র্যাকটিস না করেন, আপনার আচরণের মধ্যে যদি না থাকে, ইটস নাথিং, যেটা অনেক দেশেই করেছে। অটোক্রেটরা অনেক সময় ইসলামকে লাগাইছে, এরশাদ ইসলামকে লাগাইছে না, ইসলাম রাষ্ট্রধর্ম করেছে না, কিন্তু ইসলামের ভ্যালুসটা কি, বিশ্বাসটা কি, ইসলামের যে সিভিলাইজেশনাল ভ্যালুস, ইসলামের একটা মূল্যবোধ, ইসলাম যে আপনার জাস্টিস করতে বলে, অটোক্রেট না হতে বলে, সেই জিনিসটা তো থাকতে হবে। তো এই জন্য স্ট্রাকচারালি 71 স্পিরিট বাইপাস করা হয়েছে এবং এটাকে প্রতি বিপ্লব করে একটা 72 সংবিধান করা হয়েছে। এই সংবিধান আপনি কি করতে চান? সংশোধন করতে চান, সংশোধন করবেন, সাবজেক্ট টু দ্য চেঞ্জ ইন কোর্ট, আবার চেঞ্জ হয়ে যাবে। আমরা বলছি যে পার্মানেন্ট চেঞ্জিং দরকার, পার্মানেন্ট চেঞ্জিং এর জন্য প্রস্তাবনাটা ছিল নতুন সংবিধান তৈরি করি, আমি বলি তাহলে সেটাও চেঞ্জ করা যাবে না, না না ভাই, সংবিধান চেঞ্জ করা যায় না ভাই, তাহলে এটা চেঞ্জ করা যাবে না, না মৌলিক কাঠামো চেঞ্জ করতে গেলে, আমি বলি মৌলিক কাঠামো চেঞ্জ করতে গেলে, যেটাকে পার্মানেন্ট করতে গেলে গণভোটই করতে হয়, এবং গণভোটে আপনার সংস্কার পরিচালনা রাষ্ট্র ছিল। 54 বছর রাষ্ট্রের কি কোনো অভিভাবক ছিল না, কোনো পিতামাতা ছিল না, রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। বা 71 সালে স্বাধীনতা যুদ্ধকে তো আপনি তাহলে কি ইতিহাসে টানছেন না? সংবিধান থেকে 72 সংবিধান 71 স্বাধীনতা আমি এক করছি, আমি বলছি একটা সংবিধান আমাদের জন্মের শুরুতে হয়েছিল, সেই সংবিধান 4টা সংশোধনী ওদের সরকার আনছিল, ওই আওয়ামী লীগের সরকার। আমরা খুব সময় 5ম সংশোধনী শুরু করলাম, তাই না? 5ম সংশোধনী শুরু করলাম, সেখানে 72 সংবিধানকে উল্টে দিলাম, একদমই কিন্তু উল্টেই দিলাম। তাহলে আপনি কেন বলছেন যে 72 সংবিধান? অন্য প্রসঙ্গে যেতে চাই, তো এখন আর নেই, এখন সেই সংবিধান আরো এই আপনার 84টা অনুচ্ছেদে যোগ হয়, নতুন একটা সংবিধান হচ্ছে, তাই না? আমরা আলোচনা আর একটা দেখেন যে অ্যাকাউন্টেবলের কথা সে বলছে, সরকার অল টাইম অ্যাকাউন্টেবল। সরকার যদি সরকার তো অল টাইম অ্যাকাউন্টেবল হবে,
আমাদের এই আলোচনার আগে একটা কথা আমরা সবসময় শুনতাম যে সরকার বিভিন্ন জায়গা ওই যে নিয়োগ দিয়েছে, তাই না? নিয়োগ বলে না যে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ নিয়োগ দিয়েছে, প্রশাসক নিয়োগ করেছে। তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে। আপনি আমারে অ্যাকাউন্টেবল করবেন, আমার রেসপন্সিবল করবেন। আমি আপনার লোকটাকে, আপনার লোক দক্ষ, নো ডাউট, আপনার লোকটাকে রাখবো। এটা কি আমার পলিটিক্যাল বুদ্ধিমানের কাজ হবে? না আমার যোগ্য লোকটাকে রাখবো? আমার যোগ্য লোকটা যদি অন্যায় করে তাইলে আপনি বলতে পারেন। প্রশ্নটা ওই জায়গায় না ভাই, জেলা পরিষদের জায়গাটার প্রশ্ন হলো এটা একটা বিশেষ পরিস্থিতির আইন করা হয়েছিল ইন্টারিমের সময়, যেহেতু সবগুলো আওয়ামী লীগ লোক পালিয়ে গিয়েছে, তখন তাকে ইন্টারিমের সময় কিছু সময়ের জন্য প্রশাসক বসানোর ব্যবস্থাটা ছিল। আপনি নির্বাচিত করে আপনার লোকটা বসান, কোনো সমস্যা নেই। এই কয়দিন কি জনগণ কি আগে ছিল না বঞ্চিত হবে? না, এর আগে কারা ছিল? না, এর আগে যারা প্রশাসক ছিল না, প্রশাসক ছিল না, তারা যদি অন্যায় করে আমি অ্যাকাউন্টেবল না? আমি অ্যাকাউন্টেবল হব না? ওই প্রশাসকরা ধরবেন? আরে ভাই, ওই প্রশাসক আমার জেলা পরিষদে, আমি বলি ভাই, জেলা পরিষদ আপনি যদি এতই দরদ থাকে তাহলে আপনি উপজেলা ইলেকশন দেন। এতই দরদ থাকলে ইউনিয়ন ইলেকশন দেন। আপনি ইলেকশন তো বন্ধ করে দিয়ে গেছেন। অনির্বাচিত লোকরে কেন রাখবেন? আরে ভাই, প্রশাসক কি নির্বাচিত? আগের যে প্রশাসক নির্বাচিত, সেটা এক্সেপশনাল কেস। আপনি আবার এটা এক্সেপশনাল, আপনি কবে দিবেন ঘোষণা দেন? একটা ইন্টারিম পিরিয়ড, এখন নির্বাচন, আপনি আইনটাও তো ওইটাকে রেখে দিলেন ভাই, বন্ধ করে দিয়ে গেছে। এই আইন চেঞ্জ করতে হবে, নির্বাচন কমিশনকে, যে নির্বাচন হবে সেই আইনটা চেঞ্জ করে নির্বাচন কমিশন নির্বাচন দিবে, নির্বাচন হবে। ইন দ্য মিন টাইম আমরা অথরিটি, প্রশাসকের আরেকটা পয়েন্ট ধরে, ইভেন প্রশাসকও নিয়োগ দিচ্ছে। দেখেন আপনি আমাদের যেটা বলেন, আমাদের এয়ার সিটি কর্পোরেশনের, চিটং সিটি কর্পোরেশন, শাহাদাত সাহেবের মেয়াদ শেষ হয়ে গেছে, খেয়াল করে দেখেন, তারপরে উনি কিন্তু রানিং আছে। যে আমরা এতটাই সৎ ওনারা। প্রশাসক থেকে একটু রাষ্ট্রপতি প্রসঙ্গে আসতে চাই। আমরা আলোচনার একেবারে শেষ দিকে, সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতি প্রসঙ্গ ব্যাপক আলোচিত হয়েছে। এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া দরকার, রাষ্ট্রপতিকে গ্রেফতার করা দরকার, এমন বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম। পক্ষান্তরে বিএনপির সিনিয়র সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি একজন প্রতিষ্ঠান, তিনি কোনো ব্যক্তি নন। সেই ব্যাখ্যাও দিয়েছেন। বিএনপি কি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সহসা অপসারণ করার কোনো পরিকল্পনা আছে? শোনেন, প্রথমে আপনাকে এটা মানতে হবে যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, এবং মানতে হবে যে রাষ্ট্রপতির আন্ডারে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, রাষ্ট্রপতির আন্ডারে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, ও চলমান সংবিধানের অধীনে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এবং চলমান সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে। এখন সেই ক্ষমতার অনুবলে রাষ্ট্রপতি এখনও ক্ষমতায় রয়েছে। এখন এটা একটা পলিটিক্যাল দিক আছে, যেহেতু এই রাষ্ট্রপতি ছিল ফ্যাসিস্টের দোসর, এটা অস্বীকার করার জন্যই। কিন্তু দেখেন, পরিস্থিতি তাকে বাধ্য করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়ে তিনি বর্তমান যে সরকার, বিরোধী দল, রাষ্ট্র কাঠামো, তাকে সাপোর্ট দিতে হয়েছে, এবং গত ফ্যাসিস্টের যে কর্মকাণ্ডকে তাকে নিন্দা জানাতে হয়েছে, ধিক্কৃতি জানাতে হয়েছে। এই জন্য আমরা তাকে ধন্যবাদ দিই যে সে যে আগে ভুল করেছিল, সেই জন্য সে ক্ষমা প্রার্থনা করে। একাত্তর সালে যে সমস্যা জামাত ইসলাম করেছে, যে ভুল তারা করেছে, তারা যদি স্বীকার করতো রাষ্ট্রপতির মতো, রাষ্ট্রপতি যেমন স্বীকার করছে যে হাসিনা এই কাজ করেছে, আমাদের বর্তমান জামাত ইসলাম তারাও যদি বলতো যে আমাদের পূর্বের নেতারা এই ভুলগুলো করে গেছে, তাহলে কিন্তু ইতিহাসের অনেক অমীমাংসিত সত্য মীমাংসিত হয়ে যেত, তাই না? তো এখন আমার বক্তব্য যে এই রাষ্ট্রপতিকে রাখা উচিত হবে কি হবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। শুধু বিএনপি একা বলবে বা নাহিদ ইসলাম একা বলবে তা না, আমাদের সবার একটা কনসেনসাস হওয়া উচিত। সেটি হওয়ার কোনো সম্ভাবনা দেখেন? সেটা আগামী সংসদে দেখা যাবে, এবং এইটা আপনার আদৌ করা সম্ভব কিনা, গার্হ্যতা কিছু করতে পারবেন না, সংবিধান আইন অনুযায়ী করতে হবে সবকিছু। যেহেতু ওই রাষ্ট্রপতিকে বিরোধী পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির ভেতরে রাষ্ট্রপতি হবার মতো অনেক যোগ্য লোকজন আছে, অনেক যোগ্য বিএনপির ভিতরে এক ডজন আছে। বিএনপি সেই আইন কানুন যাওয়ার কথা ভাববে না কেন? ভাবতেও পারে, ভাববে না কেন, এটা আপনি একটাকে বলে দিতে পারেন না। এই রাষ্ট্রপতিকে সরানোর কোনো প্রবিধান আছে কিনা, নিয়ম ধরানো যায় কিনা, এটা আমি জানি না, হয়তো জানে, আমি জানি না কি। যদি যায় তাহলে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এক মিনিটে করা যায়, চাপ দিলেই সরে যাবে।
যে, ওই যে, আরেকটা আবার সেই জায়গায় অন্য প্রসঙ্গে নিজে আসি। চাপ দিবে। ওনারা বেসিক্যালি ওনাদের ইচ্ছা মতো সরাবে, কারণ হচ্ছে ওনাদের দে নিড টু ইউজ ইট, এটাকে ক্যাপিটালাইজ করা দরকার। আপনি যাই বলেন না কেন, কারণ ওনারা সংবিধানের বাইরে যেতে যাবে না। সংবিধান বিষয় না ভাই, একবার খুব ইন্টারেস্টিং। আপনি সংবিধানের 5 বছর রেখে দিলে আমি খুশি হবো আরো বেশি। এই সংবিধান, কারণ ওনাকে না দাঁড়া ভাই 5 বছর রাখেন, যে দরকার ভালো মানে 5 বছর রাখবেন না কেন, যেহেতু সে তওবা করে চলে আসছে, শেখ হাসিনা তওবা করে বিএনপি জয়েন করলে অবশ্যই তাকেও নিয়ে নেবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওনারা যদি বলে, আমি যদি এই যে একটা 71-এর ইস্যু নিয়ে অনেকের কথা বলেন, এখানে কয়েকটা দলের নাম এখনো আসেনি। আমি যদি বলতে চাই আরো চাইনিজ বামদের নাম আসেনি কিন্তু, এবং অনেক পীর সাহেবদের নাম আসেনি কিন্তু, যত আমি হিস্ট্রি পড়ে দেখেছি নাম কিন্তু সংজ্ঞায় যদি বলেন, আমি সংজ্ঞায় যদি যাই, এবং আমি যদি বলি পার্লামেন্টে যে 214 জন বিএনপির আছে, কয়জন ফ্যামিলি শান্তি কমিটির আছে, আমি যে নাম প্রকাশ করবো ভাই, আমি চাই না। এরকম ভালো জিনিস না। আমি যদি বলেন মুসলিম লীগাতে কে আসছে, বাপ শান্তি কমিটিতে ছিল, আপনি মহিলা এমপির নাম বলবো, তার বাবার শান্তি কমিটি ছিল, প্রকাশ্যে ছিল, বিএনপিতে ছিল না। এই গেম কিন্তু ভাই ইন্টারেস্টিং, সব জায়গায় এই জিনিস আছে। কারণ বাংলাদেশের একটা পার্সপেক্টিভ যখন হয়ে যায় অবস্থানগতভাবে, ইস্যুটা হচ্ছে আপনার রাজনৈতিক অবস্থান আর একটা হচ্ছে ক্রাইম অ্যান্ড অপরাধ, দুইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন 71-এর স্পিরিট আর 72-র কনস্টিটিউশন ইজ নট সেম থিং। কেউ যে রাজনৈতিক অবস্থান নেয়, অনেক দল রাজনৈতিক অবস্থান নিয়েছে ব্যক্তির কারণে, গোষ্ঠীর কারণে। তার মানে 71-এ যারা রাজনৈতিক অবস্থান বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান, আমি বলি রাজনৈতিক অবস্থানটাকে আপনি রাজনৈতিকভাবে গাইলে যে অবস্থান তোমার ঠিক হয় নাই দিন, যদি কেউ আপনি যদি রাজনৈতিক অবস্থানটাকে তার ক্রিমিনাল অপরাধের সাথে এক করে ফেলেন। এখন আসেন আমি বলি ভাই, কারণ আমি বললাম অপরাধ যেটা আপনি মানবতা বিরোধী অপরাধ হয়েছে, আমি আপনাকে বলি একতা অপরাধ তো সবাই করে নাই এক্স্যাক্টলি। যেমন ছাত্র দলে যারা চাঁদাবাজি করে, সবাইকে ছাত্র দল চাঁদাবাজি বলবো? আমাকে বলেন, আমাকে উদাহরণ দেন। আপনি যদি কেউ দখল করে ফেলে বলবো ছাত্র দল বিভিন্ন সব এরকম। এখন দেখো ভাই জেনারেলাইজ করতেছেন, আমি আমার কথা বুঝতেছেন, আমি বলতেছি যে পলিটিক্যালি বিভিন্ন স্ট্যান্ড থাকতে পারে। তা কোন পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড থাকে যেমন চাঁদাবাজি করব থাকে? নিঃসন্দেহে এটা সামগ্রিক কোনো উদ্যোগ। তাহলে আপনি সামগ্রিকভাবে কোন দলকে বলতে পারবেন এনসিপি সবগুলো এরকম কাজ করছে? এনসিপির বিভিন্ন লোক চাঁদাবাজি করছে না? বিএনপির ভাই আপনারা ভাই আমি একটা কথা বলি ভাই, এই যে জামাতের বিরোধী লোক চাঁদাবাজি করছে, আমি শেষ করি ভাই। এটা কি পলিটিক্যাল ডিসিশন? এনসিপির চাঁদাবাজি ইজ নট এ পলিটিক্যাল ডিসিশন, ইটস এ ইন্ডিভিজুয়াল ডিসিশনস। একজন ব্যক্তি তিনি চাঁদাবাজি করেন, যখন ধরা পড়েন উনি দলের নামটা ব্যবহার করেন। এই জন্য বলা হয় যে চাঁদাবাজি ইজ এ কেস অফ ধরা পড়েন নাকি দলের নাম নিয়ে করেন আর কি। না চাঁদা কোনো পলিটিক্যাল পার্টি কি বলে? পার্টি বলে না, ব্যক্তি হয়তো দলের নামটা ব্যবহার করে। তাহলে কি হচ্ছে? ইট ইজ কেস অফ ইন্ডিভিজুয়ালস, নট কেস অফ পলিটিক্যাল। চাঁদাবাজি ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়াল। ভাই যখন জিনিসটার সংখ্যাটা আধিক্য হয়, যে পলিটিক্যাল পাওয়ারে আসলে আমাকে ধরবে না, তখন কিন্তু জিনিসটা মানুষ দেখে যায় যে পার্টি করলে তো আমি সুযোগ করে নিতে পারবো আর কি। নাহিদ ইসলাম সম্পর্কে কিন্তু পার্লামেন্টে বলা হলো, আমাদের একজন সম্মানিত প্রতিমন্ত্রী বললেন যে উপদেষ্টারা যারা ছিলেন তারা দুর্নীতি করেছে। নাহিদ ইসলাম দাঁড়িয়ে কিন্তু ভেরি ক্লিয়ারলি বলছে যে আমি যদি দুর্নীতি করি, আমি চ্যালেঞ্জ করলাম, কাউন্টার ইট, আপনি আসেন আমার ব্যাপারে ইনভেস্টিগেশন, ভালো ইনভেস্টিগেট হোক। এক্স্যাক্টলি আমি সেম জিনিসটাই বলছি কিন্তু, যে আপনি 1 থেকে 20 পর্যন্ত ইনভেস্টিগেশন করেন না। নিশ্চয়ই। এখন আমার কোশ্চেনটা আছে, রং জায়গাটা কোথায়? আপনি কার দ্বারা করাবেন ইনভেস্টিগেশনটা? এন্টি কারাপশন তো? হ্যাঁ, এন্টি কারাপশনটা তো ভাই তো বলছে আমার পছন্দের মতো লোক তো বসাবো, কারণ কনস্টিটিউশন অনুযায়ী তখন ভাই শুনুন, তর্ক হবে, বিতর্ক পছন্দ মতো যদি পার্লামেন্ট কি করবে? আমি বলি পার্লামেন্টে তো বলাই যায়, বলবেন যে আমাদের কোনো দুর্নীতিই ছিল না আর সবগুলো বিরোধী দল করেছে। দিস ইজ ভেরি ন্যাচারাল, কারণ আমরা একেবারে শেষ 2 মিনিটে আছি, এটা বলতে তো হবে না, পিপল জাজ করবে তো সেটা। আলোচনার একেবারে শেষ দিকে একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, খুব ছোট করে দুজন যদি বলেন। আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী নিয়ে জামাত থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে, যদিও ছাত্র শিবির বলছে যে সংগঠনে থেকে এমন কোনো সুযোগ নেই। অন্যদিকে আমরা জানি যে এনসিপি থেকে দাঁড় করানো হবে আসিফ মাহমুদকে। তো আপনারা একটা মোটামুটি রাজনৈতিক ঐক্য আপনাদের মধ্যে হয়েছে, তো এমন একটা ঐক্যের মধ্যে এই 2 দলের 2 ক্যান্ডিডেট মেয়র ইলেকশনের জন্য এটা কি ধরনের পরিস্থিতি তৈরি করবে আপনাদের মধ্যে, খুব ছোট করে যদি বলেন। এনসিপি অনেক আগে ডিসিশন নিয়েছে এবং সবার আগে ডিক্লারেশন দিয়েছে 5 থেকে 6টা। এর মধ্যে কি এই বিষয়ে কি আপনাদের মধ্যে কোনো সমঝোতার ভিত্তিতে হওয়ার কোনো সুযোগ আছে নাকি আলাদা করে? সেটা পরে রাজনৈতিক বিষয়, সবসময় লাস্ট কথা বলে কিছু না। আমরা আমাদের রাজনীতি করব না, আমরা তো আমাদের পলিটিক্স করব, আমরা আমাদের মতো করে আমরা ইলেকশনের প্রস্তুতি নিব। সিটি কর্পোরেশন যদি জুনে হয়, ভাই যেটা বলল, বা জুলাই যদি হয়, ওনারা আনঅফিসিয়াল, ওনারা অফিসিয়াল জিনিস।
ডিক্লারেশন করলে তখন আমরা বুঝবো যে আমাদের কনস্টিটিউশন থেকে আমরা আমরা আমাদের জায়গায় ঘোষণা দিই। আমরা কিন্তু অলরেডি রাজশাহী দিয়েছি, কুমিল্লা দিয়েছি, সামনে হয়তো রংপুর এবং যেগুলো বাকি আছে চিটং সেগুলোতে আমরা দিব আর কি। এবং আমরা অলরেডি আপনারা জানেন যে এই 2-4 দিনের মধ্যে আমাদের সারা দেশে উপজেলা যতগুলো আছে এতে করে কি আপনাদের বিজয়ের কোনো সম্ভাবনা থাকবে দুই পক্ষের ভোট যদি ভাগ হয়ে যায়? পলিটিক্স সেটা পলিটিক্স ডিসিশন নেবে যখন ফোরাম অনুযায়ী ডিসিশন নেবে। কিন্তু এখন আপনি যদি বলেন আমি তো আমার রাজনীতি দাঁড় করাবো, তাই না? আপনার পলিটিক্যাল ঐক্য মানুষ পলিটিক্যাল কারণে হয়। তখন যদি ইলেকশনে যদি বলা হয় যে আপনি দক্ষিণ ছেড়ে দেন, তাহলে আমি বলবো উত্তর দেন, আমার তো ভাই বার্গেন হবে তখন নাকি? সেটা বড় ভিন্ন বিষয়। কিন্তু আমাকে তো আমার রাজনীতি আমরা করব। হেলাল, আপনি জানেন যে এখন প্রশাসক আছেন আব্দুল সালাম ঢাকা দক্ষিণে, আবার মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে আছেন ইশরাক হোসেন। তিনি আবার প্রতিমন্ত্রী হওয়ার পরও ফেসবুকে একদিন লিখেছিলেন যে তিনি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করতে চান। বিএনপির জন্য আসলে এটা কি ধরনের পরিস্থিতি? আসলে বিএনপিও তো মাঠ ছাড়তে চাইবে না। Beside that, there are many candidates in Dhaka City Corporation. Though you mention only 2 names, Yeah. beside that there are many candidates. BNP একটা বড় দল, প্রচুর লোক আপনার প্রশাসক মানে সরি আপনার এই যে সিটি কর্পোরেশন চেয়ারম্যান বা কি কয় মেয়র হওয়ার মতো যোগ্য লোক আছে। এবং এইটা আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি আছে, সর্বোপরি দলের চেয়ারম্যান আছেন, তারা এখনও সিদ্ধান্ত আমরা নেইনি। প্রশাসক এটা হলো একটা এফিমেরাল পদ, টেম্পোরারি পোস্টেশন, দ্যাট ডাজ নট। নিঃসন্দেহে আমরা সেদিকে চোখ রাখবো। জাতীয় নির্বাচন পার করে এই সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে সেটি স্বচ্ছ। না, আমি এখন ধৈর্য ধরে আছি যে এদের যে অ্যাডমিক্সচার, এদের যে মিথস্ক্রিয়া এনসিপি এবং জামাত, এইটা আমি দেখি দেখার বিষয়। আমি একটা লাস্ট শেষ করে দিই। সেটা হচ্ছে আপনি প্রশাসক কিন্তু সরকারি একটা পদ, মানে পদ, চাকরিজীবী পদ। আপনি কিন্তু এই সরকারি পদ ইউজ করে ইলেকশনের ক্যান্ডিডেটের প্রচারণা করতে পারবেন না। আনফরচুনেটলি অনেক জায়গায় যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে, তারা পোস্টার লাগাচ্ছে এবং তাদের কাইন্ড অফ প্রচারণা, সেটি নিশ্চয়ই আমরা গণমাধ্যমের চোখ সেখানে রাখবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন প্রতি শুক্রবার 11:30টায়।